মহল সরকারের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে সংসদে প্রধানমন্ত্রী। জনগণের আস্থা থাকায় তোয়াক্কা না করার প্রত্যয়। চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত পাইলটের মৃত্যু, চিকিৎসাধীন কো পাইলট। হবিগঞ্জে তুচ্ছ ঘটনায় দুপক্ষের সংঘর্ষে নিহত 4। সরকারি প্রতিষ্ঠানকে শেয়ার বাজারে আনতে সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর নির্দেশনা। একনেকের 5,500 কোটি টাকার 10 প্রকল্পে অনুমোদন। এবং রপ্তানি বাণিজ্যে অবদান রাখায় 184 ব্যক্তিকে সিআইপি সম্মাননা। রপ্তানি বহুমুখীকরণে সরকারের উদ্যোগ তুলে ধরলেন বাণিজ্য প্রতিমন্ত্রী। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আনিকা আঞ্চুম। এবার বিস্তারিত। আওয়ামী লীগ দেশ ও মানুষের কল্যাণে কাজ করলেও একটি মহল সরকারের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে জনগণের আস্থা ও বিশ্বাস থাকায় কাউকে পরোয়া করেন না বলেও জানান তিনি। বৃহস্পতিবার দ্বাদশ জাতীয় সংসদের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, দেশের ঋণ খেলাপির সংস্কৃতি চালু করেছিলেন জিয়াউর রহমান। এরপর তা এরশাদ ও খালেদা জিয়ার মাধ্যমে বৃদ্ধি পায়। শেখ হাসিনা আরও বলেন, ভোট পাবে না জেনেই নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। দ্রুত বিদ্যুৎ উৎপাদন করতে চাই, তা শুধু সরকার দিয়ে করলে তো হবে না, আর ব্যক্তিগত দিতেই হবে। আর ব্যক্তিগত না দিলে তো কর্মসংস্থানও বাড়ে না। জনগণের কাছ থেকে কিন্তু আমাকে দূরে সরাতে পারবেন না। আমার একটা শক্তি হচ্ছে জনগণ, তাদের শক্তি নিয়েই আমি চলি। সেখানে একটা আস্থা সৃষ্টি হয়েছে জনগণের মাঝে যে আমি তাদের জন্য কাজ করি। কাজে ওই আস্থা বিশ্বাসটাই হচ্ছে আমার একমাত্র সম্বল। চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট অসীম জাওয়াত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া আহত কো পাইলট উইং কমান্ডার সোহানের চিকিৎসা চলছে। উড্ডয়নের পরই যান্ত্রিক ত্রুটির কারণে প্রশিক্ষণ বিমানটিতে আগুন ধরে গেলে প্যারাশুট দিয়ে নামতে গিয়ে আহত হন তারা। চট্টগ্রাম থেকে সুমন কুমারদের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরে বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় এর চাকার নিচের অংশে আগুন ধরে যায়। পরে সেটি খণ্ড খণ্ড হয়ে বোট ক্লাবের পেছনে কর্ণফুলী নদীতে পড়ে। এ অবস্থায় বিমানের পাইলট ও কো পাইলট প্যারাশুট দিয়ে নিচে নেমে যান। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে পাইলট অসীম জাওয়াদের মৃত্যু হয়। এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, বিমান বাহিনীর ইয়াক 130 প্রশিক্ষণ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনায় পড়ে। বিমানের 2 জন আহত পাইলটকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। যে বিমানটা দেখতে আসিয়ারে আপনার পিছনে আগুন ধরছে, আগুন ধরিয়ে বরাবর আসিয়ার বিমানটা 2 ভাগে পড়ে গেছে। এখানে ওই যে এখানে কাছে পড়ে যাওয়ার পরে আমরা দেখলাম যে প্যারাশুট দিয়ে 2 জন পাইলট নামতেছে। সবুজ বয়ার পাশেই মনে করেন যে কি ব্লাস্ট হয়ে 2 ভাগ হওয়ার পরে 1 ভাগ পড়ছে যে কি সবুজ বয়ার এই পাশে, আর 1 ভাগ পড়ছে যে কি সবুজ বয়ার সামনে। এখানে সাধারণ যে সম্মান আছে, ওই 11 নম্বরে ফাড়াফাড়ে যে লাল বোর্ড আছে, ওই লাল বোর্ড উদ্ধার করছে ওই পাইলট 2 জনকে। আগুন লাগতে কিছুক্ষণ পরে যাত্রীবাহী জাহাজ বাড়ার পরে ওই বিমানটা বাস্ট হয়ে নিছে। এর আগে দিয়ে পাইলট 2 জন আছিল, ওরা প্যারাশুট দিয়ে বাইরে গেছে, বাইরে এরা নদীতে পড়ে গেছে। দুর্ঘটনা কবলিত বিমানটি উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার। নেভির যে একটা সোলার মেশিন আছে, যেখানে নেভির অফিসার আমাকে যেটা বলছে, সোলার মেশিনটা আসলে ওই সোলার মেশিন দিয়ে ওটাকে আইডেন্টিফাই করবে। আইডেন্টিফাই করার পর ওদের ড্রাইভিং টিম, আমাদের ড্রাইভিং টিম নেমে ওটাকে শনাক্ত করে তারপরে টেনে নিয়ে আসবে। আফরিন পপি, মোহনা সংবাদ। এদিকে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট অসীম জাওয়াদের বাড়িতে চলছে শোকের মাতম। একমাত্র ছেলেকে হারিয়ে জীবন সংশয়ে মা নিরুফা খানম। বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ শহরের গোল্ডেন টাওয়ারে অসীমের বাড়িতে এই চিত্র দেখা যায়। অসীম মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোপালপুর গ্রামের মোহাম্মদ আমানুল্লাহর একমাত্র ছেলে। তার বাবা পেশায় চিকিৎসক এবং মা অবসরপ্রাপ্ত শিক্ষক। পরিবারের প্রতি অসীমের অগাধ টান ও প্রচণ্ড দায়িত্ববোধ ছিল বলে জানান তার খালা।
হবিগঞ্জের বানিয়াংচরে সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। এ সময় বাড়িঘরে ব্যাপক লুটপাট ও ভাঙচুর করা হয়। সংঘর্ষে আরও অন্তত 50 জন আহত হয়েছেন। তাদেরকে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থলে 2 জন নিহত হয়েছেন। তারা হলেন সিএনজি অটোরিকশা চালক আব্দুল কাদির, সিরাজ মিয়া। পরে হাসপাতালে লিলু মিয়া ও আনু মিয়া নামের আরও 2 জন মারা যায়। বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, হাঙ্গামাকারীদের ধরতে অভিযান চলমান রয়েছে। সরকারি প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে শেয়ার বাজারে নিয়ে আসতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে একনেক পরবর্তী ব্রিফিংয়ে সরকার প্রধানের অনুশাসন তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার। তিনি বলেন, ভবিষ্যতে কোনো প্রকল্প শেখ হাসিনা নামে নামকরণ না করারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সভায় 5,563 কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন পায়। আরও জানাচ্ছেন নাসিরউদ্দিন। নতুন সরকারের তৃতীয় এবং চলতি অর্থবছরের নবম একনেক সভা বসে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে 5,563 কোটি 68 লাখ টাকা ব্যয়ে 10 প্রকল্প অনুমোদন পায়। অনুমোদন পাওয়া গুরুত্বপূর্ণ প্রকল্প খুলনার শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রকল্পটি নিজের নামে নামকরণ করায় বিরক্তি প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে ব্রিফিংয়ে এ বিষয়ে জানান পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। ওনার 2টা অবজারভেশন আছে এই বিষয়ে। প্রথমত হচ্ছে শেখ হাসিনা নামটা বাদ দিতে হবে এবং মুরাল যেটি আছে সেটা বাদ দিয়ে এই মুরালের টাকাটা অন্য জায়গায় খরচের ব্যবস্থা করতে হবে এবং এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী একটু উষ্মা প্রকাশ করেছেন ওনার নাম ব্যবহারের ক্ষেত্রে এবং ভবিষ্যতে বলেছেন যে এই মাননীয় প্রধানমন্ত্রীর নাম ব্যবহারে উনি অনুমতি দিবেন না। ছাতক সিমেন্ট কারখানা সহ সরকারি প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে শেয়ার বাজারে অন্তর্ভুক্তির বিষয়ে অর্থ বিভাগকে ব্যবস্থা নিতে বলেছেন সরকার প্রধান। শেয়ার বাজারে আমাদের যে কোম্পানিগুলি আছে, সরকারি কোম্পানিগুলি আছে, সেগুলি যেন শেয়ার বাজারে অন্তর্ভুক্ত হয়। অর্থ মন্ত্রণালয় উনি অর্থ বিভাগে এই বিষয়ে কাজ করার জন্য অনুশাসন দিয়েছেন। আরেকটি হচ্ছে নদীতে যেসব ব্রিজ নির্মাণ হচ্ছে সেগুলি যেন যথাযথ উচ্চতায় নির্মাণ করা হয় এবং নদীর মূল স্রোতকে বাধাগ্রস্ত করবে এমন কোনো জায়গায় কোনো ব্রিজ নির্মাণ করা যাবে না। এই ধরনের প্রকল্প না আনার জন্য এবং এইসব বিষয়ে সচেতন থাকার জন্য উনি পরামর্শ দিয়েছেন। পুঁজিবাজারে সরকারি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হলে প্রতিযোগিতা বাড়বে বলে জানান পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম। উদ্দেশ্য হলো কোম্পানিগুলোকে কার্যকরী করা এবং প্রতিযোগিতা সৃষ্টি করা তাদের মধ্যে প্রাইভেট কোম্পানির সাথে। সঠিকভাবে প্রকল্প নিলে উন্নয়ন ত্বরান্বিত হবে বলেও জানান মন্ত্রী। 1 বছর যেতে না যেতে টাইম এক্সটেনশন সেটাও কিন্তু ঠিক নয়। নাসিরউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরসূচি চূড়ান্ত করতে 2 দিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব। বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তিস্তা বহুমুখী প্রকল্পে বাংলাদেশের অংশীদার হতে আগ্রহী ভারত। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার সঙ্গে বৈঠক শেষে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন, বৈঠকে সীমান্ত হত্যা নিয়ে উদ্বেগের কথা তুলে ধরা হয়েছে। এক্ষেত্রে ভারত আন্তরিক। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশিদের ভিসা প্রাপ্তি আরও সহজ করার উদ্যোগ নেবে প্রতিবেশী দেশটি। ভারতে নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে সফর করবেন বলেও জানান হাসান মাহমুদ। ভারত যে আমাদেরকে এই ক্ষেত্রে সহায়তা করতে যাচ্ছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে। ভিসা পেতে অনেক সময় অনেক অপেক্ষা করতে হয়, সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং ভারতের পররাষ্ট্র সচিব আমাকে যেটি বলেছেন, তারা আরও তাদের এখানকার ক্যাপাসিটি বাড়ানোর জন্য তারা আরও সেখানে লোকবল নিয়োগ করছেন এবং ইনোভেটিভ কোনো সিস্টেম ইনভেন্ট করা যায় কিনা আমি অনলাইনের কথা বলেছি। স্বভাবের কারণেই বিএনপির নেতারা সরকারের বিরোধিতা করেন বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্রমন্ত্রী
জাহাঙ্গীর কবির নানক। বৃহস্পতিবার মোহাম্মদপুরের টাউন হলে পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়ার 15তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় এই মন্তব্য করেন তিনি। নানক বলেন, লন্ডনের দণ্ডপ্রাপ্ত আসামির কাছ থেকে বেরিয়ে না এলে বিএনপির ধ্বংস অনিবার্য। এ সময় খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার স্মৃতিচারণ করেন জাহাঙ্গীর কবির নানক। বলেন, ক্ষমতার শীর্ষ পর্যায়ে থেকেও নির্মোহ জীবনযাপনে তিনি জাতির কাছে চির অমর হয়ে থাকবেন। লন্ডনে ওই দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানকে কাছ থেকে যতদিন বেরিয়ে না আসতে পারবে ততদিন তারা রাজনৈতিক ভুল সিদ্ধান্ত নিতেই থাকবে এবং তারা অতল গহ্বরে তলিয়ে যেতে বাধ্য হবে। দেশের রপ্তানি বাণিজ্যে বিশেষ অবদান রাখায় 184 ব্যক্তিকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি সম্মাননা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু তাদের হাতে সিআইপি কার্ড তুলে দেন। এ সময় রপ্তানি বহুমুখীকরণে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন বাণিজ্য প্রতিমন্ত্রী। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। বৃহস্পতিবার রাজধানীর রেডিসন ব্লু হোটেলে 184 ব্যবসায়ীর হাতে সিআইপি কার্ড তুলে দেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তাদের মধ্যে 140 জনকে সিআইপি রপ্তানি এবং এফবিবিসিআই মনোনীত 44 জনকে সিআইপি ট্রেড কার্ড প্রদান করা হয়। সম্মাননা পেয়ে নিজেদের অভিব্যক্তি জানান সিআইপি ও তাদের প্রতিনিধিরা। বাবার পক্ষ থেকে আবার এই কার্ডটা রিসিভ করতে পারে, আমি চাই যেন আমি বড় হয়েও এরকম করে আবার কার্ড রিসিভ করতে পারি। পরিশ্রম করে দেশকে, জাতিকে কিভাবে সমৃদ্ধ করা যায়, ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব, দেশকে এগিয়ে নিয়ে যাব। অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম জানান, সরকার নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করলে ব্যবসায়ীরা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ হিসাবে গড়ে তুলতে সক্ষম হবেন। অনেকগুলো প্রবলেম আছে, আপনি সেগুলো নিয়ে কাজ করছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই, এই কারণে করোনাকালীনে যদি উনি আমাদেরকে প্রণোদনা না দিতেন তাহলে কিন্তু ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াতে পারত না। অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ ও পণ্যের বৈচিত্র্যকরণে কাজ করছে সরকার। এলডিসি গ্র্যাজুয়েটিং কান্ট্রি হিসাবে আমরা 3 বছর বিভিন্ন দেশে আমাদের মার্কেট অ্যাক্সেস পাবো, মানে বিভিন্ন দেশে ঢোকার বিশেষ সুবিধা পাবো। বা ডেভেলপিং কান্ট্রি হিসাবে কিন্তু এই সুযোগগুলি আমাদের সীমিত হয়ে যাবে। তাই আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে যেন আমরা বিভিন্ন দেশের সাথে বাইল্যাটারাল এগ্রিমেন্টের মাধ্যমে মার্কেট অ্যাক্সেসগুলি করতে পারি। এ বিষয়ে ব্যবসায়ীদের সহযোগিতাও কামনা করেন তিনি। আমরা প্রায় 26টি দেশের সাথে বাইল্যাটারাল এগ্রিমেন্টের জন্য উদ্যোগ নিয়েছি। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। মুষ্টিমেয় ট্যাক্স দাতাদেরকেই নানাভাবে ট্যাক্স দিতে বাধ্য করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বেসরকারি পর্যায়ে ট্যাক্স কমানোর দাবিও জানান তিনি। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে 3 দিনব্যাপী 29তম ইউএস ট্রেড শোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যকে অর্থনৈতিক অংশদারিত্বের চিহ্ন বলে উল্লেখ করেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। আর বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগের 19%ই যুক্তরাষ্ট্রের বলে দাবি করেন দেশটির রাষ্ট্রদূত পিটার হাস। এমদাদুল হক খানের রিপোর্ট। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পণ্য ও সেবা প্রদর্শন এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে 3 দিনব্যাপী 29তম ইউএস ট্রেড শো। হোটেল ইন্টারকন্টিনেন্টালে আগামী 11 মে পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকবে এই প্রদর্শনী। ঢাকায় এ প্রদর্শনীর আয়োজন করেছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দূতাবাস। বৃহস্পতিবার এর উদ্বোধনী অনুষ্ঠানে আমেরিকান রাষ্ট্রদূত পিটার ডি হাস বাংলাদেশকে এশিয়ার উদীয়মান বাগ আখ্যায়িত করে বলেন, বাংলাদেশ তার অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে চাইলে বিনিয়োগের অভাব হবে না। বাংলাদেশের সরাসরি বিদেশি বিনিয়োগের 19%ই মার্কিন যুক্তরাষ্ট্রের বলেও জানান তিনি। So Bangladesh is competing in this environment for business, and you're competing also against the U.S. domestic market, and they're looking for signals about whether the government is truly welcoming of them and truly looking to expand business. অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, বাংলাদেশের সফটওয়্যার উন্নয়ন এবং ফ্রিল্যান্স পরিষেবায় আউটসোর্সিং গন্তব্যে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র। IT individual freelancers, all these data points will attract you to invest in post telecom and ICT sector.
এতে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য বাড়লে তা আমাদের স্থিতিশীলতাকে আরেক ধাপে এগিয়ে দেবে। Not only the economy, but the entire socio-political landscape of Bangladesh. And it is, I won't go into the figures, all of you know it. And that has actually made Bangladesh an attractive investment destination. চীন ও ভারতের সঙ্গে নিজস্ব মুদ্রায় আমদানি রপ্তানি করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। রুপিতে আমরা যদি পেমেন্ট করতে পারি তাহলে আমাদের ডলারের উপরে চাপটা অনেক কমে যাবে। এমদাদুল হক খান, মহানা সংবাদ, ঢাকা। ভোর 4:05 সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমানের উড্ডয়নের মাধ্যমে শুরু হয় চলতি বছরের হজ যাত্রা। প্রথম ফ্লাইটে 415 জন হজ যাত্রী জেদ্দার উদ্দেশ্যে রওনা হন। এদিন হজ ফ্লাইটের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। এ সময় যাত্রীদের সব ধরনের সহযোগিতা নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ধর্মমন্ত্রী। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। মুসলমানদের সর্ববৃহৎ সম্মেলন হজ পালনে কাবার পথে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা। সৌদিয়া এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটে সৌদির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন 413 জন হজযাত্রী। প্রথম দিনে 7টি ফ্লাইটে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে মোট 2785 জন হজযাত্রীর। হজ নিবন্ধন প্রক্রিয়া সহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানান যাত্রীরা। সার্বিক পরিবেশ আমরা খুব ভালো পেয়েছি, কোনো সমস্যা বোধ করিনি। আমরা সবার জন্য দোয়া করবো, ইনশাল্লাহ দেশের সরকারের জন্য দোয়া করব। আমরা অন্যান্য বছরের থেকে সুবিধা অনেক ভালো পাইছি। দুনিয়াবি কাজের পাশাপাশি যাতে আমরা পরকালের কাজ করে যেতে পারি সেই সুযোগ দেয়, সেই জন্য আবারও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশবাসীর জন্য দোয়া করব এবং নিজের আত্মীয় স্বজন এবং প্রত্যেকের জন্য দোয়া হবে, সারা জাহানের জন্য দোয়া হবে। আশকোনা হজ ক্যাম্পে সৌদি ভিত্তিক ফাইনাস এয়ারলাইন্সের হজ ফ্লাইট উদ্বোধন করেন ধর্মমন্ত্রী। এ সময় হজ সংশ্লিষ্ট সকল সংস্থাকে সর্বোচ্চ আন্তরিকতায় যাত্রী সেবা দেওয়ার আহ্বান জানান তিনি। কোনোভাবেই বিমানে যাতায়াতের সময় সম্মানিত হজযাত্রীগণ কোনরূপ অসহায়ত্ব বোধ না করে কিংবা অস্বস্তিতে না ভোগ করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের দেশের সম্মানিত হজ যাত্রীদের অনেকেই আছেন যারা তিল তিল করে জমানো সঞ্চয় দিয়ে হজ করে থাকেন। তাদের আবেগ অনুভূতিকে সম্মান দেখাতে হবে। অনুষ্ঠানে ভিসা না পাওয়া প্রায় 30,000 হজ প্রত্যাশীর সমস্যা সমাধানের আশ্বাস দিলেন হাব সভাপতি। হজ ব্যবস্থাপনা এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ সবকিছু ভালো, সামান্য কিছু ভিসা হওয়ার এখনো বাকি আছে। আমাদের হাতে আরো 2 দিন সময় আছে, ইনশাআল্লাহ ভিসা সব হয়ে যাবে। চলতি বছর হজে যাওয়ার উদ্দেশ্যে নিবন্ধন করেছেন 83,311 জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4,416 এবং বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন 78,895 জন। শামীমুজ্জামান চৌধুরী, মহানা সংবাদ, ঢাকা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ডলারের দাম বাড়ানো হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ ব্যাংক। তবে অর্থনীতিবিদরা বলছেন এর ফলে মূল্যস্ফীতি বেড়ে মানুষের জীবনযাপন আরও কঠিন হয়ে পড়বে। এদিকে এক লাফে ডলারের দাম 60 টাকা বাড়ানোয় বিস্ময় প্রকাশ করেছেন মানি এক্সচেঞ্জ সংশ্লিষ্টরা। রেজা খানের রিপোর্ট। চলমান মূল্যস্ফীতি ও রিজার্ভ কমে যাওয়া নিয়ন্ত্রণে ক্রলিং পেগ পদ্ধতি অনুযায়ী ডলারের দাম বাজার ভিত্তিক করতে 110 থেকে 7 টাকা বাড়িয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এর সঙ্গে ব্যাংকের নীতি সুদ হার 50 বেসিস পয়েন্ট বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। এক লাফে 7 টাকা দাম বাড়ায় অবাক মতিঝিল ও গুলশানের মানি এক্সচেঞ্জ সংশ্লিষ্টরা। খোলা বাজারে এর প্রভাব বুঝতে আরও অপেক্ষা করতে হবে বলে জানান তারা। একসাথে 60 টাকা এটাই প্রথম দেখলাম। এখন যদি 7 টাকা বাড়ে তাহলে প্রায় 20-22 টাকা চলে যাবে। তাই এই এফেক্টটা তো সাধারণ জনগণের উপর পড়বে। 2-4 দিন পরে আস্তে আস্তে এটা অ্যাকশন রিঅ্যাকশন আস্তে আস্তে হতে থাকে, কিন্তু এখন আজকে কিচ্ছু হবে না। তবে চলমান মূল্যস্ফীতির লাগাম ও রিজার্ভ ধরে রাখতে এর সুফল পাওয়া যাবে বলে দাবি করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর। বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়বে, কারণ ভালো দাম পাবে তারা। সেই রেসপেক্টে আমাদের রিজার্ভের উপরে যে চলমান চাপ, সেই চাপটা থাকবে না। মুদ্রা সরবরাহ টাইট হলে যেটা হবে সেটা হচ্ছে যে চাহিদাজনিত কারণে যে ইনফ্লেশনারি যে চাপটা, সেটা কন্ট্রোলে আসবে।
আর ডলারের অস্বাভাবিক এই দাম বৃদ্ধিতে মূল্যস্ফীতি বেড়ে সমাজে নতুন করে অস্থিরতা তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেন অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ। মূল্যস্ফীতি অনেক বেড়ে যাবে, কারণ হচ্ছে আমদানি খরচ অনেক বেড়ে যাবে। আমদানিটার মধ্যে এখানে অনেক কিছু আমদানি হয়, তো ফলে আরেকটা হচ্ছে যে আমদানি খরচ বেড়ে গেলে উৎপাদন খরচও বেড়ে যাবে। আমাদের শিল্প যেগুলি আছে তাদের তো আমদানিকৃত অনেক পণ্য থাকে। ডলারের মূল্য ও নীতি সুদ হার বাজার ভিত্তিক করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ফলপ্রসূ হবে না বলেও মনে করেন এই অর্থনীতিবিদ। এটা হলে অন্যান্য দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসে, আমরা দেখেছি, কিন্তু বাংলাদেশে প্রতিষ্ঠানগুলো কাজ করে না। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। সেটা হচ্ছে ভূগর্ভস্থ সম্পদের যথাযথ ব্যবহারের তাগিদ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বৃহস্পতিবার পেট্রোবাংলায় অনুষ্ঠিত জিওলজি ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অব বাংলাদেশ এর 2 দিনব্যাপী ন্যাশনাল সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে এই তাগিদ দেন তিনি। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ভূতাত্ত্বিক জরিপের অপরিহার্য গুরুত্ব আছে বলেও জানান মন্ত্রী। নিজেদের সম্পদ নিজেরা যদি সঠিক সময় সঠিকভাবে ব্যবহার না করতে পারি, এটার কোনো আর লাভ নেই। খনিজ সম্পদ ব্যবহার করে জ্বালানিতে আমরা ব্যবহার করি, বিদ্যুতে ব্যবহার করি, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করি। আমাদের যতটুকু মূল্যবান সম্পদ আছে সেটাকে সর্বোচ্চ ব্যবহার আমরা কি করতে পারি সেটা নির্ভর করছে কিন্তু আপনাদের। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় 3 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2 এর বিচারক অরুণাভ চক্রবর্তী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজ ও আদনান সিদ্দিকী। কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে 2 লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও 1 মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বাকি 6 আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন। বন্ধ্যাত্বের অভিশাপ থেকে মুক্তি পাওয়া বাংলাদেশের 70 দম্পতি সংঘে মতবিনিময় করেছেন ভারতের চেন্নাইয়ের প্রশান্ত ফার্টিলিটি রিসার্চ সেন্টারের চেয়ারপারসন বিশেষজ্ঞ গাইনি চিকিৎসক ডাক্তার গীতা হারপ্রিয়া। রাতে ধানমন্ডির একটি রেস্টুরেন্টে সন্তান নিয়ে তাদের আনন্দের অভিজ্ঞতা ভাগাভাগি করে নেন তিনি। ডক্টর গীতা বলেন, প্রতিটি সাফল্যের গল্পে শুধু বিজ্ঞানীরই বিজয় নয়, এটি একটি পরিবারের দৃঢ়তারও প্রতীক। নিঃসন্তান দম্পতিদের ক্ষমতায়নে গীতা হারিপ্রিয়ার এমন সফলতা ইতিমধ্যে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অধীনে সিভিল এভিয়েশন একাডেমি ব্রোঞ্জ ক্যাটাগরি থেকে সিলভার ক্যাটাগরিতে উন্নতি হয়েছে। এই স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন। ডমিনিকান রিপাবলিকের পুঞ্চকানায় আইকাও গ্লোবাল ইমপ্লিমেন্টেশন সাপোর্ট সিস্টেম সম্পর্কিত এক সম্মেলনে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমানের হাতে এই পদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইকাওর কাউন্সিলর সভাপতি হুয়ান কার্লোস সালাজার। এছাড়া অনুষ্ঠানে সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তীকেও সনদ প্রদান করা হয়। অবৈধ জাল বন্ধের অভিযানে গিয়ে কয়েক জেলেকে মারধর ও একজনকে হত্যার অভিযোগ উঠেছে মৎস্য কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অকুল পাথারে পড়েছে নিহতের বাবা মা, স্ত্রী, সন্তান। নির্যাতন আতঙ্কে এই ঘটনায় মুখ খুলতে রাজি নয় অনেক জেলে। এ নিয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করেছেন মৎস্য কর্মকর্তারা। বরগুনা থেকে সাগর আকনের তথ্যে ডেস্ক রিপোর্ট। একেবারে কোমর পর্যন্ত সোগার কাটিয়ে পর্যন্ত এই পিডিয়েছে, আর দাগের আর কোনো মুহূর্তমা নাই। এত নিঃসুমভাবে যারা তো মারছে, এভাবে মানুষের মনে হয় যে কোনো মানুষ এইভাবে আচরণ মানুষের লাগে করে না। গত 25 এপ্রিল রাত 2:30টার দিকে বিষখালী নদীতে অভিযানে যান বরগুনা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এস.এম. মাহমুদুল হাসান সহ কয়েকজন কর্মচারী। অবৈধ শিকারীদের বিরুদ্ধে অভিযানের নামে কিভাবে জেলেদের উপর নির্যাতন চালান তারা, সে বর্ণনাই দিচ্ছিলেন পাথরঘাটার দক্ষিণ কূপধন এলাকার মৎস্যজীবী দেলোয়ার হোসেন। আমাকে জীবন বাঁচে না তাদেরকে, তারা পিডিয়ে মারিয়ালায়
ওই রাতে বিষখালী নদীতে মাছ শিকার শেষে বাড়ি ফেরার পথে রিপন, দেলোয়ার ও রাসেল নামে 3 জনকে নির্দেশ দেন অসাধু জেলেদের অবৈধ জাল নদী থেকে টেনে তোলার। রাজি না হলে তাদের ওপর চালানো হয় অমানসিক নির্যাতন। এরপর নদীতে ফেলে দেওয়া হয় রিপনকে। তার মাঝে ওটা সুস্থ ছিলাম, আমাকে স্যার মারলে আমি হয়তো মারাও যেতে পারি। তখন সে আমাকে আরো অনেকগুলো মার দিল। আমার বললো যে তুই অভিনয় করিস, তুই মরলে তাতে কি হইবে। পিটারের সমস্ত দাগটা শরীরে রয়ে গেছে, এই দেখা এরপরে লোক মারিয়া নদীতে ফেলাই দিয়েছে। আমরা সত্য বিচার চাই, এইরকম যেন আর না ঘটে। পরদিন নদীতে ভাসমান অবস্থায় রিপনের মরদেহ উদ্ধার করা হয়। লাইটের মাথায় দেখা যায় আমার ছেলে উপরেই বাসে আর ঢেউ ডায় পিঠের উপর দিয়ে সরিয়ে যায়। তারই তো মেরে ফেলাইছি, এখন আমার কোনো উপায় নাই, আমি এর বিচার চাই। তবে অভিযোগ অস্বীকার করলেন অভিযুক্ত মৎস্য কর্মকর্তা। আসলে এই ঘটনার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই বা আমাদের জিম্মায় ছিল না বা আমাদের সাথে দেখা হয়নি। এ বিষয়ে জানতে একাধিকবার দপ্তরে গিয়েও পাওয়া যায়নি জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মহসিনকে। মৎস্য অফিসের নির্যাতনে বিষখালী নদীতে মাছ শিকার করা বন্ধ করে দিয়েছেন অনেক জেলে। জেসমিন আলম, মোহনা সংবাদ। বরিশালের বাকেরগঞ্জে ভূমি অফিসের অসাধু কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি ও স্বজনপ্রীতিতে বেহাত হচ্ছে সরকারি খাস জমি। বন্দোবস্তর নামে প্রভাবশালীদের দখলে যাচ্ছে এসব জমি। এতে বঞ্চিত হচ্ছেন প্রকৃত ভূমিহীনরা। আর উপজেলা প্রশাসন বলছে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বরিশালের বাকেরগঞ্জ থেকে এম শাখাওয়াত হোসেনের তথ্যে আরো জানাচ্ছেন আফরিন পপি। বাকেরগঞ্জ উপজেলার 1 নম্বর চরামদ্দি ইউনিয়নের বাদলপাড়া এবং আজিমপুর মৌজায় বন্দোবস্তর মাধ্যমে কয়েক কোটি টাকার খাস জমি নামে বেনামে দখলে নিয়েছেন ভূমি অফিসের প্রধান সহকারী মাহফুজুর রহমান। তিনি 2013 সাল থেকে 2019 সাল পর্যন্ত বাকেরগঞ্জ ভূমি অফিসে প্রধান সহকারী হিসেবে দায়িত্বে ছিলেন। মাহফুজুর রহমান আত্মীয় স্বজনের নাম ব্যবহার করে প্রায় 20 থেকে 25 একর সরকারি জমি দখল করে নেন। এলাকার প্রকৃত ভূমিহীনদের না দিয়ে এ জমি সরকারি চাকুরিজীবী, প্রবাসী, জনপ্রতিনিধি ও ধনাঢ্য ব্যক্তিদের বরাদ্দ দেওয়া হয় বলেও অভিযোগ স্থানীয়দের। অন্য মানুষদের দেয়া আইডি কার্ড সংগ্রহ করে তাদের নামে কাট করে উনি বিক্রি করে, এই কার্ড বসাইয়া বেকু দিয়ে মাটি কাটাই এই যে দেখতেছেন সবকিছুই নিতেছে তারা। এই জমিটা যদি সরকারি থাকেও থাকে তাহলে এটা যাদের ভূমি নাই, যাদের জমি নেই তারা পাবে। দাঁড়িয়াল ইউনিয়নে কিছু কিছু মানুষের আইডি কার্ড নিয়ে সে সরকারি খাত জমিতে কাঠ বসিয়ে সেই জমি দখল করে। উত্তমপুর মৌজা, বাদলপাড়া মৌজা, 2 মৌজা মিলে সম্পূর্ণ খাইতে আছে। আর আমরা যে ভূমিহীন, কিন্তু আমরা 100% জমিও খাইতে পারি না। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তদন্ত করে দেখব যে কাউকে বন্দোবস্ত দেওয়া হয়েছে সত্যিকারের দরিদ্র মানুষ, তার দখল যদি না থাকে আমরা কাগজপত্র দেখে তার মালিকানা এবং বন্দোবস্ত ঠিক থাকলে তাকে আমরা সেটা বুঝিয়ে দেওয়ার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করি। এলাকার প্রকৃত ভূমিহীনদের মধ্যে খাস জমি বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আফরিন পপি, মোহনা সংবাদ। বিড়ির উপর অর্পিত অগ্রিম 10% আয়কর প্রত্যাহার ও বিড়ি শিল্পের শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ 5 দফা দাবিতে বগুড়ায় মানববন্ধন করেছেন বিড়ি শ্রমিকরা। বগুড়া জেলা বিড়ি মালিক ও শ্রমিক ইউনিয়ন শহরের বনানী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন। জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল মাহমুদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ও কর্মচারী ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। একটি মহল সরকারের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে সংসদে প্রধানমন্ত্রী। জনগণের আস্থা থাকায় তোয়াক্কা না করার প্রত্যয়। চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত পাইলটের মৃত্যু, চিকিৎসাধীন কো পাইলট। হবিগঞ্জে তুচ্ছ ঘটনায় দুপক্ষের সংঘর্ষে নিহত 4। সরকারি প্রতিষ্ঠানকে শেয়ার বাজারে আনতে সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর নির্দেশনা। একনেকে 5,500 কোটি টাকার 10 প্রকল্পে অনুমোদন। এবং রপ্তানি বাণিজ্যে অবদান রাখায় 184 ব্যক্তিকে সিআইপি সম্মাননা। রপ্তানি বহুমুখীকরণে সরকারের উদ্যোগ তুলে ধরলেন বাণিজ্য প্রতিমন্ত্রী।
সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।